শেষের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার মধ্যে একটি অধ্যায় নূতন পরিচয়, তার থেকে কিছুটা পড়ে শোনাচ্ছি। অমিত মিশুক মানুষ, প্রকৃতির সৌন্দর্য নিয়ে তার বেশিক্ষণ চলে না। সর্বদাই নিজে বকাঝকা করা অভ্যাস। গাছপালা পাহাড় পর্বতের সঙ্গে হাসি তামাশা চলে না। তাদের সঙ্গে কোন রকম উল্টো ব্যবহার করতে গেলেই ঘা খেয়ে মরতে হয়। তারাও চলে নিয়মে, অন্যের ব্যবহারে তারাও নিয়ম প্রত্যাশা করে। এক কথায় তারা অরসিক। সেই জন্যে শহরের বাইরে ওর প্রাণ হাঁপিয়ে ওঠে। কিন্তু হঠাৎ কি হলো, শিলং পাহাড়টা চারদিক থেকে অমিতকে নিজের মধ্যে যেন রসিয়ে নিচ্ছে। আজ সে উঠেছে সূর্য উঠবার আগেই। এটা ওর সধর্ম বিরুদ্ধ। জানলা দিয়ে দেখলে দেবদারু গাছের ঝালরগুলো কাঁপছে, আর তার পেছনে পাতলা মেঘের উপর পাহাড়ের ওপার থেকে সূর্য তার তুলির লম্বা লম্বা সোনালি টান লাগিয়েছে। আগুনে জ্বলা যেসব রঙের আভা ফুটে উঠেছে, তার সম্বন্ধে চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তাড়াতাড়ি এক পেয়ালা চা খেয়ে অমিত বেরিয়ে পড়ল। রাস্তা তখন নির্জন। একটা শ্যাওলা ধরা অতি প্রাচীন পাইন গাছের তলায় স্তরে স্তরে ঝরা পাতার সুগন্ধ ঘন আস্তরণের উপর পা ছড়িয়ে বসল। সিগারেট জ্বালিয়ে 2 আঙ্গুলে অনেকক্ষণ চেপে রেখে দিলে, টান দিতে গেল ভুলে। যোগমায়ার বাড়ির পথে এই বন। ভোজে বসবার পূর্বে রান্নাঘরটা থেকে যেমন আগাম গন্ধ পাওয়া যায়, এই জায়গা থেকে যোগমায়ার বাড়ির সৌরভটা অমিত সেরকম ভোগ করে। এমন সময় চমকে উঠে দেখে ডান হাতে ছাতা দোলাতে দোলাতে উপরের রাস্তা দিয়ে আসছে লাবণ্য। সাদা শাড়ি, পিঠে কালো রঙের 3 কোনা শাল, তাতে কালো ঝালর। অমিতের বুঝতে বাকি নেই যে লাবণ্যের অর্ধেক দৃষ্টিতে সে গোচর হয়েছে, কিন্তু পূর্ণ দৃষ্টিতে সেটাকে মোকাবিলায় কবুল করতে লাবণ্য নারাজ। বাঁধের মুখ পর্যন্ত লাবণ্য যেই গেছে, অমিত আর থাকতে পারলে না। দৌড়তে দৌড়তে তার পাশে উপস্থিত। বললে, জানতেন এড়োতে পারবেন না, তবু দৌড় করিয়ে দিলেন। জানেন নাকি দূরে গেলে কতটা অসুবিধা হয়? কিসের অসুবিধা? অমিত বললে, যে হতভাগা পিছনে পড়ে থাকে তার প্রাণটা ঊর্ধ্বস্বরে ডাকতে চায়, কিন্তু ডাকে কি বলে? দেবদেবীদের নিয়ে সুবিধা এই যে নাম ধরে ডাকলেই তারা খুশি। দুর্গা দুর্গা বলে গর্জন করতে থাকলেও ভগবতী দশভুজা অসন্তুষ্ট হন না। আপনাদের নিয়ে যে মুশকিল, না ডাকলেই চুকে যায়। বিনা সম্বোধনে চালাই যখন কাছে থাকেন, তাই তো বলি দূরে যাবেন না। ডাকতে চাই অথচ ডাকতে পারি নে, এর চেয়ে দুঃখ আর নেই। কেন? বিলিতি কায়দা তো আপনার অভ্যাস আছে। মিস ডাট, সেটা চায়ের টেবিলে। দেখুন না, আজ এই আকাশের সঙ্গে পৃথিবী যখন সকালের আলোয় মিলল, সেই মিলনের লগ্নটি সার্থক করবার জন্য উভয় মিলে একটি রূপ সৃষ্টি করলে, তারই মধ্যে রয়ে গেল স্বর্গমর্তের ডাকনাম। মনে হচ্ছে নাকি একটা নাম ধরে ডাকা উপর থেকে নিচে আসছে, নিচ থেকে উপরে উঠে চলেছে? মানুষের জীবনেও কি ওই রকমের নাম সৃষ্টি করার সময় উপস্থিত হয় না? কল্পনা করুন না, যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক বনে বনে ধ্বনিত হলো, আকাশের ওই রঙিন মেঘের কাছ পর্যন্ত পৌঁছলো। সামনের ওই পাহাড়টা তাই শুনে মাথায় মেঘ মুড়ি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। মনে ভাবতেও কি পারেন সেই ডাকটা মিস ডাট? লাবণ্য কথাটাকে এড়িয়ে বললে, নামকরণে সময় লাগে, আপাতত বেরিয়ে আসি গে। অমিত তার সঙ্গ নিয়ে বললে,
চলতে শিখতেই মানুষের দেরি হয়, আমার হলো উল্টো। এতদিন পরে এখানে এসে তবে বসতে শিখেছি। ইংরেজিতে বলে গড়ানে পাথরের কপালে শ্যাওলা জোটে না। সেই ভেবেই অন্ধকার থাকতে কখন থেকে পথের ধারে বসে আছি, তাই তো ভোরের আলো দেখলুম। লাবণ্য কথাটাকে তাড়াতাড়ি চাপা দিয়ে জিজ্ঞেস করলে, ওই সবুজ ডানাওয়ালা পাখিটার নাম জানেন? অমিত বললে, জীবজগতে পাখি আছে সেটা এতদিন সাধারণভাবেই জানতো, বিশেষভাবে জানবার সময় পায়নি। এখানে এসে আশ্চর্য এই যে স্পষ্ট জানতে পেরেছি পাখি আছে, এমনকি তারা গানও গায়। লাবণ্য হেসে উঠে বললে, আশ্চর্য? অমিত বললে, হাসছেন? আমার গভীর কথাতেও গাম্ভীর্য রাখতে পারিনে, ওটা মুদ্রা দোষ। আমার জন্মলগ্নে আছে চাঁদ, ওই গ্রহটি কৃষ্ণ চতুর্দশীর সর্বনাশা রাত্রেও একটুখানি মুচকে না হেসে মরতেও জানে না। লাবণ্য বললে, আমাকে দোষ দেবেন না, বোধ হয় পাখিও যদি আপনার কথা শুনতো হেসে উঠত। অমিত বললে, দেখুন, আমার কথা লোকে হঠাৎ বুঝতে পারে না বলেই হাসে, বুঝতে পারলে চুপ করে বসে ভাবত। আজ পাখিকে নতুন করে জানছি, এ কথায় লোকে হাসছে, কিন্তু এর ভিতরের কথাটা হচ্ছে এই যে আজ সমস্তই নতুন করে জানছি, নিজেকেও। এর উপরে তো হাসি চলে না। ওই দেখুন না, কথাটা একই, অথচ এইবার আপনি একেবারেই চুপ। লাবণ্য হেসে বললে, আপনি তো বেশি দিনের মানুষ না, খুবই নতুন। আরো নতুনের ঝোঁক আপনার মধ্যে আসে কোথা থেকে? এর জবাবে খুব একটা গম্ভীর কথাই বলতে হলো, যা চায়ের টেবিলে বলা চলে না। আমার মধ্যে নতুন যেটা এসেছে সেটাই অনাদিকালের পুরনো, ভোরবেলাকার আলোর মতোই সে পুরনো, নতুন ফোটা ভুঁই চাপা ফুলের মতোই চিরকালের জিনিস, নতুন করে আবিষ্কার। কিছু না বলে লাবণ্য হাসলে। অমিত বললে, আপনার এবারকার এই হাসিটি পাহারাওয়ালার চোর ধরা গোল লণ্ঠনের হাসি। বুঝেছি, আপনি যে কবির ভক্ত তার বই থেকে আমার মুখের এই কথাটা আগেই পড়ে নিয়েছেন। দোহাই আপনার, আমাকে দাগি চোর ঠাওরাবেন না। এক এক সময় এমন অবস্থা আসে, মনের ভেতরটা শঙ্করাচার্য হয়ে ওঠে, বলতে থাকে, আমিই লিখেছি কি আর কেউ লিখেছে এই ভেদজ্ঞানটা মায়া। এই দেখুন না, আজ সকালে বসে হঠাৎ খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভিতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এইমাত্র স্বয়ং আমি লিখলুম, আর কোনো কবির লেখবার সাধ্যই ছিল না। লাবণ্য থাকতে পারলে না, প্রশ্ন করলে, বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। লাবণ্যের কৌতূহল আর বাধা মারল না, জিজ্ঞাসা করে ফেললে, লাইনটা কি বলুন না? অমিত খুব আস্তে আস্তে কানে কানে বলার মতো করে বললে, ফর গডস সেক, হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। লাবণ্যের বুকের ভিতরটা কেঁপে উঠল। অনেকক্ষণ পরে অমিত জিজ্ঞাসা করলে, আপনি নিশ্চয়ই জানেন লাইনটা কার? লাবণ্য একটু মাথা বেঁকিয়ে ইশারায় জানিয়ে দিলে, হ্যাঁ। অমিত বললে, সেদিন আপনার টেবিলে ইংরেজ কবি ডনের বই আবিষ্কার করলুম, নইলে এ লাইন আমার মাথায় আসতো না। আবিষ্কার করলেন? আবিষ্কার নয় তো কি, বইয়ের দোকানে বই চোখে পড়ে, আপনার টেবিলে বই প্রকাশ পায়। পাবলিক লাইব্রেরির টেবিল দেখেছি, সেটা তো বইগুলোকে বহন করে। আপনার টেবিল দেখলুম, সে তো বইগুলিকে বাসা দিয়েছে। সেদিন ডনের কবিতাকে প্রাণ দিয়ে দেখতে পেয়েছি, মনে হলো অন্য কবির দরজায় ঠেলাঠেলি ভিড়, বড়লোকের শ্রাদ্ধে কাঙালি বিদায়ের মতো।
ডনের কাব্যমহল নির্জন, ওখানে দুটি মানুষ পাশাপাশি বসবার জায়গাটুকু আছে। তাই আমার স্পষ্ট করে শুনতে পেলুম আমার সকাল বেলাকার মনের কথাটি। দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। লাবণ্য বিস্মিত হয়ে জিজ্ঞেস করলে, আপনি বাংলা কবিতা লেখেন নাকি? ভয় হচ্ছে আজ থেকে লিখতে শুরু করব বা। নতুন অমিত রায় কি যে কাণ্ড করে বসবে, পুরানো অমিত রায়ের তো কিছু জানা নেই। হয়তোবা সে এখনই লড়াই করতে বেরোবে। লড়াই কার সঙ্গে সেইটা ঠিক করতে পারছি না, কেবলই মনে হচ্ছে খুব মস্ত কিছু একটার জন্যে এক্ষুনি চোখ বুজে প্রাণ দিয়ে ফেলা উচিত, তারপরে অনুতাপ করতে হয় রয়ে বসে করা যাবে। লাবণ্য হেসে বললে, প্রাণ যদি দিতে হয় তো সাবধানে দেবেন। অমিত বললে, আমার একটা অনুরোধ রাখবেন? কি বলুন? আজ খিদে বাড়াবার জন্যে আর বেশি বেড়াবেন না। আচ্ছা বেশ, তারপরে? ওই নিচে গাছতলায়, যেখানে নানা রঙের ছাতলা পড়া পাথরটার নিচে দিয়ে একটুখানি জল ঝিরঝির করে বয়ে যাচ্ছে, ওইখানে বসবেন আসুন। লাবণ্য হাতে বাঁধা ঘড়িটার দিকে চেয়ে বললে, কিন্তু সময় যে অল্প। জীবনে সেইটাই তো শোচনীয় সমস্যা লাবণ্য দেবী, সময় অল্প। মরুপথের সঙ্গে আছে আধ মশক মাত্র জল, যাতে সেটা উছলে উছলে শুকনো ধুলোয় মারা না যায়, সেটা নিতান্তই করা যায়। সময় যাদের বিস্তর, তাদেরই পাংচুয়াল হওয়া শোভা পায়। দেবতার হাতে সময় অসীম, তাই ঠিক সময়টিতে সূর্য ওঠে, ঠিক সময়ে অস্ত যায়। আমাদের মেয়াদ অল্প, পাংচুয়াল হতে গিয়ে সময় নষ্ট করা আমাদের পক্ষে অমিতব্যয়িতা। অমরাবতীর কেউ যদি প্রশ্ন করে, ভবে এসে করলে কি, তখন কোন লজ্জায় বলবো, ঘড়ির কাঁটার দিকে চোখ রেখে কাজ করতে করতে জীবনের যা কিছু সকল সময়ের অতীত, তার দিকে চোখ তুলবার সময় পাইনি। তাই তো বলতে বাধ্য হলো, চলুন ওই জায়গাটিতে। ওর যেটাতে আপত্তি নেই, সেটাতে আর কারো যে আপত্তি থাকতে পারে, অমিত সেই আশঙ্কাটাকে একেবারে উড়িয়ে দিয়ে কথাবার্তা কয়। সেই জন্যে তার প্রস্তাবে আপত্তি করা শক্ত। লাবণ্য বললে, চলুন। ঘন বনের ছায়া, সরু পথ নেমেছে নিচে একটা খাসিয়া গ্রামের দিকে। অর্ধপথে আর এক পাশ দিয়ে ক্ষীণ ঝর্ণার ধারা এক জায়গায় লোকালয়ের পথটাকে অস্বীকার করে তার উপর দিয়ে নিজের অধিকার চিহ্ন স্বরূপ নুড়ি বিছিয়ে স্বতন্ত্র পথ চালিয়ে গেছে। সেইখানে পাথরের উপর দুজনে বসল। ঠিক সেই জায়গাটায় ক্ষতটা গভীর হয়ে খানিকটা জল জমে আছে, যেন সবুজ পর্দার ছায়ায় একটি পর্দানসীন মেয়ে। বাইরে পা বাড়াতে তার ভয়। এখানকার নির্জনতার আবরণটাই লাবণ্যকে নিরাবরণের মতো লজ্জা দিতে লাগলো। সামান্য যা তা একটা কিছু বলে এটাকে ঢাকা দিতে ইচ্ছে করছে, কিছুতেই কোনো কথা মনে আসছে না। স্বপ্নে যেরকম কণ্ঠরোধ হয়, সেই দশা।